স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী। জানাবো খবরের বিস্তারিত। সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকলে বিচার হবে ব্যক্তির, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক পরিচয় মুখ্য নয়। চট্টগ্রামে এক আলোচনা সভায় কথা বলেন উপদেষ্টা হাসান আরিফ। অপরাধীর জন্য নির্দিষ্ট সংগঠন, দল কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে আঙুল না তোলারও অনুরোধ জানান তিনি। আইন অনুযায়ী তার যে সাজা হওয়ার দরকার সন্ত্রাসী কার্যকলাপের জন্য, সেটা রাষ্ট্রদ্রোহিতাই হোক বা আলিফের হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসাবেই হোক, সকল অপরাধের জন্যই তাকে শাস্তি পেতে হবে। কোনোভাবে কোনো একক কোনো অপরাধীর জন্য কোনো গোষ্ঠীকে, কোনো সংগঠনকে বা কোনো দলকে আঙুল তুলে দেখাবো না। আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমি এককভাবে তার জন্য দায়ী। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে সারা দেশের আদালত পাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। বুধবার বিকেলে খুলনা জেলা আইনজীবী সমিতি ভবনের হল রুমে প্রতিবাদ সমাবেশ হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা এই কর্মসূচির আয়োজন করে। এদিকে ইসকন নিষিদ্ধের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। দ্রুত সময়ের মধ্যে ইসকন নিষিদ্ধ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। এছাড়া আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মিছিল সমাবেশ করেছেন সিলেটের আইনজীবীরা। এছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহী, নীলফামারী ও কুমিল্লার আইনজীবীরা। ইসকন ইস্যুতে সরকারের অবস্থান ও দেশের সার্বিক পরিস্থিতি বৃহস্পতিবারের মধ্যে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলেছে আদালত। বুধবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ এই নির্দেশনা দেয়। এর আগে ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টের আবেদন করেন এক আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায়, ইসকন সংগঠনটি কাদের, এরা কোত্থেকে এসেছে। উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মীয় সংগঠন। তাদের বিষয়ে এরই মধ্যে যাচাই বাছাই করে দেখছে সরকার। ইসকনের ইস্যুটা যেটা, এটা দুর্ভাগ্যজনক। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। বাংলাদেশে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের শর্তহীন মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে স্মারকলিপি দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে উপস্থিত হন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন দলের অন্যান্য বিধায়ক ও কর্মী সমর্থকরা। হাতে পোস্টার, ব্যানার নিয়ে বাংলাদেশ উপ হাই কমিশনে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। এ সময় সীমান্ত ও ভিসা বন্ধে কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানান তিনি। ভারত সরকার, ভারতবাসী, ভারতীয় আর্মি, বিএসএফ এর অবদান, এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না। আমি এখান থেকে দাবি করছি, ভিসা দেওয়া বন্ধ করুন, কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। চলমান সংকট নিরসনে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, এখন ঐক্যের কোনো বিকল্প নেই। দেশে যাতে বিভাজনের সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বানও জানান দলটি। আর সবাইকে শান্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে।
বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগ জানানো হয় প্রধান উপদেষ্টাকে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিভাজনের পথ এড়িয়ে সরকারকে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিগত সময়ে সকল নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ আনেন ফখরুল। পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদও ভেঙে দেওয়ার দাবি তার। ঘুরে ফিরে আলোচনায় আনেন নির্বাচনের বিষয়টি। যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে, পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে, উপজেলা ভাঙা হয়েছে, সুতরাং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে আসবে এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে কি নির্বাচনের মাধ্যমে এটাকে পুনরায় সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্যর মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চট্টগ্রামের সংঘাতের পর এখন পর্যন্ত ফুটেজ দেখে 33 জনকে আটক এবং 21 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। ভিডিও ফুটেজ দিয়ে শনাক্ত করা হয়েছে এবং তারা সাসপেক্ট হচ্ছেন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে বলে উল্লেখ করেন তিনি। পলাতক স্বৈরাচারের দোসররা জনগণের অসহিষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। বুধবার সন্ধ্যায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বিবৃতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আরও বলেন, জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবে করণীয় নির্ধারণই হোক সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারকে মনে রাখা দরকার, বর্তমান বাজার পরিস্থিতির কারণে দেশের কোটি কোটি পরিবারকে প্রতিদিন স্বাদ এবং সাধ্যের সঙ্গে আপোস করতে হচ্ছে। আওয়ামী লীগ গত 15 বছরে দেশের বিভিন্ন খাতে অনিয়মের পাহাড় তৈরি করায় বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে এসেছে। দীর্ঘ 7 বছরেরও বেশি সময় পর উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই প্রস্তুতি হিসেবে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে দিলেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। ডিসেম্বরে লন্ডন যেতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র অথবা জার্মানিতে। 2017 সালের 16 জুলাই চিকিৎসা নিতে যুক্তরাজ্যে যান বেগম খালেদা জিয়া। এরপর ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন। এরপর দীর্ঘবিরতি দিয়ে আসছে ডিসেম্বরের শুরুতে আবারও উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। দেশটির লন্ডনে রয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে পরে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া যুক্তরাষ্ট্র বা জার্মানিতেও যেতে পারেন। বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার উপর নির্ভর করে যত দ্রুত সম্ভব তাকে বিদেশে মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। এজন্য যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে তিনি বাসভবন ফিরোজা থেকে রওনা করেন মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে। বেলা 3টায় আঙ্গুলের ছাপ দিয়ে ফিরে আসেন। 78 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, হৃদরোগ, লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে কালো টাকার প্রবাহ বন্ধ সহ বেশ কিছু সুপারিশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এর প্রধান।
সংলাপে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে সমাজের বৈষম্য দূর হবে। নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে কালো টাকার প্রবাহ বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। একজন যদি আপনার কালোবাজারে সে ভোটের আসন কেনে, তাহলে আমাদের অবস্থা কোথায় হবে? স্থানীয় এবং জাতীয় পর্যায়ে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তিরা দাঁড়ান, সেক্ষেত্রে তারা অনেক বাধার সম্মুখীন হন। তো আপনারা এই দিকটা একটু খেয়াল রাখবেন। কোনো স্থানীয় সরকারের সঙ্গেও আর কি দলিতরা আসতে পারেনি, জানি না কিভাবে এখন সংসদে আসবে, কিন্তু আমাদের আশা আছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বাস্তবায়ন কঠিন বলেও মন্তব্য করেন কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। পোস্টাল ব্যালটিং সিস্টেমটা এবং কার্ডগুলো যে সংশোধিত হয় নাই, এইগুলোর জন্য একটা স্পেশাল এফোর্ট আপনারাও কিন্তু ইলেকশন কমিশনের সাথে এটা ডায়ালগ করেন, আমরা হেল্প করব, এগুলো নতুনভাবে কিন্তু কার্ডগুলো করুক। বলেন, অতীতে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য পক্ষপাত দুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা সহ নানা অনিয়মের অভিযোগ অনেক দিনের। আগামীতে এই ধারা বন্ধ করার বিষয়ে জোরালো পরামর্শ এসেছে। নির্বাচনী যে অদৃশ্য ব্যয়, এটা হলো সেই মনোনয়ন বাণিজ্য, কোটি কোটি টাকা ব্যয় হয়। সাবেক সংরক্ষিত আসনের সদস্য তিনি নাকি 8 কোটি টাকা দিয়ে মনোনয়ন পেতে চেয়েছিলেন। প্রতিনিধিদের কাছ থেকে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন ভোটের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিবন্ধীদের জন্য ভিন্ন ব্যালট ব্যবস্থার দাবি করা হয়েছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। উচ্চ আদালতের আদেশ ও সিটি কর্পোরেশনের নির্দেশ অমান্য করে গাবতলী গরুর হাটে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মাংস প্রস্তুতকারক ও বিক্রেতা সোসাইটি। দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ করে আসছিলেন ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় আলোচিত মাংস বিক্রেতা খলিল সহ রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসেন গাবতলী গরুর হাটের ইজারা কক্ষে। সেখানে কয়েক দফায় আলোচনা হলেও হাসিল আদায়কারীরা রায় মানতে নারাজ। তবে এ রায় না মানলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ক্ষুদ্র মাংস প্রস্তুতকারক ও বিক্রেতা সোসাইটি। 400, 500, 800, 1000, 1200, 50,000 টাকার উপরে প্রতি 10,100 টাকা নিচ্ছে। হাইকোর্টের যেহেতু রায় হয়েছে, যে আপনার কাগজগুলো দেখতে পাচ্ছেন, এবং সিটি কর্পোরেশন রায় হয়েছে, আমাদের হাসিল আমাদের 100 করে নিতে হবে। গভর্নমেন্ট যেটা রেট নিছে আমরা ওইটা আমাদের যাবে। মানে হাইকোর্ট যেটা রায় দিচ্ছে আমরা ওটার পক্ষে আছি। আপনি আমি সকলেই হাইকোর্টের পক্ষে, কেউই হাইকোর্টের বিপক্ষে যেতে পারি না। হেমন্তের সকালে অপরূপ রূপ খেলা করে পাহাড়ে। কুয়াশার পর্দা ভেদ করে ভেসে বেড়ায় মেঘের ভেলা। ভোরে সূর্যের আলো হালকা লালচে রঙে ঝিলিক দিলেই শুরু জীবনযুদ্ধ। এর মাঝেও প্রকৃতির রূপ উপভোগ আর রসনা বিলাসেই পূর্ণতা মেলে মানব সত্তার। শীতের পরশ লাগছে গায়ে, উষ্ণতা বিলীন হয়েছে চুপিসারে। মেঘের ওরাউরি পাহাড়ে পাহাড়ে। কুয়াশার চাদর ভেদ করে আলগোছে মুখ তুলে রবির কিরণ জানান দিচ্ছে উপস্থিতি। ততক্ষণে মন ভিজেছে মিহি কুয়াশায়। সেই মায়া জড়ানো সকালে রাখালের ছোটাছুটি গরু ছাগলের পাল নিয়ে। আড়মোড়া ভেঙে শিশির ভেজা কাক ভরে ফসলের মাঠে কিষানের চাঞ্চল্যের আরম্ভ তখন থেকেই। হিমমাখা সকালে প্রাণ ভরে দেওয়া আবহাওয়া আর পাহাড়ি জনপদে শরীরচর্চার দৃশ্য চোখে পড়ার মতো। মেঘ এবং কুয়াশার হাতছানি, সকালবেলা মর্নিং ওয়াক করতে বের হই। এই শীতের সকালে মর্নিং ওয়াক করলে সারাটা দিন খুব সতেজ যাই। কুয়াশাচ্ছন্ন সকালে বলে হাঁটার মজাই আলাদা, তাই আমরা প্রতিদিন সকালে হাঁটতে বের হই। এত সব আয়োজনের সাথে পাহাড়ি পিঠায় জমে ওঠে রসনা বিলাস। কুয়াশা ঘেরা সকাল দিয়ে শুরু। দিনমান সমস্ত আয়োজনের পর বিকেল নেমে আসে ক্লান্ত অবসন্ন অবয়বে। তখন সবকিছু বড়ই নিস্তরঙ্গ। সন্ধ্যার পর অন্ধকার গ্রাস করার আগেই পথিক পৌঁছে যেতে চায় গন্তব্যে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের জান্তা প্রধান মিন অন অলাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে প্রসিকিউশন। বুধবার বিকেলে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী ইসাফাল। তিনি জানান, প্রসিকিউটরের অফিস তদন্ত করে প্রমাণ পেয়েছে 2017 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত রাখাইন রাজ্য এবং বাংলাদেশ অংশে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গ্রেপ্তার
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে আইসিসি। আদালতে বিষয়টি নিষ্পত্তি হতে 6 থেকে 7 মাস সময় লাগতে পারে। এ সময় গণহত্যা পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশ সহযোগিতা চাইলে আইসিসি কারিগরি সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান ইসাফাল। For an arrest warrant against a high-level Myanmar government official. একটা স্বাধীন, বিস্তৃত এবং পক্ষপাতিত্বহীন তদন্তের পর প্রসিকিউটর অফিস এই সিদ্ধান্তে এসেছে যে মিয়ানমারের জেনারেল গণহত্যা করেছে। এই প্রথম কোনো মিয়ানমারের উচ্চ পর্যায়ের কর্মকর্তার প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করল আইসিসি। ভবিষ্যতে আরও অনেকের প্রতি এটি করা হবে। ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছেন লেবাননের হাজার হাজার মানুষ। স্থানীয় সময় বুধবার ভোর 4টা থেকে প্রাথমিকভাবে 60 দিনের জন্য অস্ত্রবিরতিতে সম্মত হয় হেজবুল্লাহ ও ইসরায়েল। এর কয়েক ঘন্টা পর থেকেই দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করেন বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সামরিক এই যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকি করবে ফ্রান্স সহ 5টি দেশ। পরে এটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতেই পৌঁছাবে দুই পক্ষ। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি সেনা ও হেজবুল্লাহর যোদ্ধারা। বৈরুতের দক্ষিণাঞ্চলে 20টি ভবন খালির নির্দেশের মাত্র 2 মিনিটে সেখানে বিমান হামলা চালায় আইডিএফ। তেল আবিবে পাল্টা রকেট ও ড্রোন ছুড়েছে হেজবুল্লাহ। মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল 1MDBর অর্থ আত্মসাৎ মামলা থেকে অব্যাহতি পেলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এছাড়া অব্যাহতি পেয়েছেন সাবেক ট্রেজারি সেক্রেটারি জেনারেল ইরওয়ান সেরিগার আবদুল্লাহ। বুধবার মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন নাজিব রাজাকের আইনজীবীরা। 2009 সালে 1MDB নামে রাষ্ট্রীয় তহবিলটি গঠন করেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। 2009 থেকে 2014 সাল পর্যন্ত এ তহবিল থেকে $450 কোটি পাচারের অভিযোগ ওঠে নাজিব রাজাক ও ইরওয়ান সেরিগার আবদুল্লাহর বিরুদ্ধে। 2018 সালে মালয়েশিয়ার নিম্ন আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়। 2020 সালে নাজিব ও ইরওয়ানকে 12 বছরের কারাদণ্ড এবং 21 কোটি রিঙ্গিত জরিমানা করে আদালত। চলতি বছর জানুয়ারিতে মালয়েশিয়ার রাজার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে আবেদন করেন নাজিব রাজাক। সংবাদ শেষ করব বাদ্যযন্ত্র প্রদর্শনীর খবর দিয়ে। নিরাময়ের ঐক্যতান শিরোনামে ঢাকার অলিয়ান্স ফ্রান্সিসে চলছে বাদ্যযন্ত্র প্রদর্শনী। ঐতিহ্যবাহী সব বাদ্যযন্ত্রের পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী জাকির হোসেনের তৈরি বৈচিত্র্যময় সব বাদ্যযন্ত্র। আগামী 29 নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। আবহমান বাংলার সাংস্কৃতিক পরম্পরাকে সমৃদ্ধ করে রেখেছে লোকজ শিল্পীদের তৈরি বৈচিত্র্যময় সব বাদ্যযন্ত্র। কালে কালে সুর ও ছন্দের প্রয়োজনে নানা ধরনের এসব বাদ্যযন্ত্র তৈরি করে গেছেন প্রান্তিক শিল্পীরা। শিল্পী জাকির হোসেন গানের পাশাপাশি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন বাদ্যযন্ত্র নির্মাণের কাজ, আর এতে ব্যবহার করেন কাঠ, বেত, বাঁশ, চামড়া। লক্ষ্য থাকে নতুন ধরনের শব্দ কম্পাঙ্ক সৃষ্টির। এই প্রদর্শনীতে দর্শনার্থীদের প্রতিক্রিয়ায় মুগ্ধ শিল্পী জানান এগিয়ে যাওয়ার প্রত্যয়। একতার থেকেই ভালোবাসাটা শুরু, যে একতারের মধ্যে এত গভীরতা। বাকি তারগুলো যে এমন একদিন কবিতা লিখেছিলাম যে একতারা করলো দেশান্তরী, দুতারায় আসি কোন ফ্যারে যে পড়ি, এরকম একটা ব্যাপার। তো সে ফ্যারে পড়ে আছি একরকম, যে স্বাদ মিটছে না আসলে। যেমন তার বেড়েই যাচ্ছে, শরদের মতো অতগুলো তার হচ্ছে না, বা রাবাবের মতো অতগুলো তার হচ্ছে না, কিন্তু আমাদের দোতারা স্বরাজের মধ্যেই যে কম্বিনেশনগুলো করা যায়, এগুলো প্রত্যেকটা যন্ত্র এক একটা কম্বিনেশন। এই আয়োজনে ঐতিহ্যবাহী সব বাদ্যযন্ত্র দেখার পাশাপাশি প্রতিদিন লোকসঙ্গীতের সুরধারায় অবগাহনের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। ফ্রান্স ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আদান প্রদানের লক্ষ্যে এমন আয়োজন চলবে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান অলিয়ান্স ফ্রান্সিস। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।